দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টকশো ভিন্ন মাত্রায়। হঠাৎই যেন সংস্কৃতিতে আঘাত আবার বেড়ে গেল। ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ, ইমাম ওলামাদের দাবির মুখে কিশোরগঞ্জে কনসার্ট বন্ধের পর এবার আজকে সিলেটে নৌকা বাইচ বন্ধের দাবি জানিয়েছে তৌহিদি জনতা। বিএনপি সরকার নির্বাচনে আসবার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সংস্কৃতিতে আঘাত তারা সহ্য করবে না। সেই বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কেন হঠাৎ করে বেড়ে গেল, এই বিষয়টি ভাবাচ্ছে সংস্কৃতি অঙ্গনে। এসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। স্বাগতম আপা আপনাকে। আমি প্রথমে ঠাকুর ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন বিভিন্ন জায়গায় সংস্কৃতির উপরে হামলা হচ্ছিল, তখন কিন্তু মানুষ ভেবেছিল যে না, বিএনপি সরকার যেহেতু একটা মানে মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে বলে, আপনাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাষ্য অনুযায়ী ডানের বাম বামের ডান, তাদের সময় এরকম সংস্কৃতিতে আঘাত আবার বেড়ে গেল কেন? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা এবং আমার অত্যন্ত প্রিয় বোন এনসিপি নেত্রী মনিরা শারমিন। দেখুন, যে আমি বরাবরই প্রায় 2 বছর ধরে 2024 নভেম্বর থেকে বলে আসছি যে সাম্প্রদায়িক রাজনীতির শেষ গন্তব্য হচ্ছে উগ্রতা। সাম্প্রদায়িক রাজনীতির শেষ গন্তব্য হচ্ছে নারী স্বাধীনতার হরণ। সাম্প্রদায়িক রাজনীতির শেষ গন্তব্য হচ্ছে অগ্রগতি এবং প্রগতিকে টেনে ধরা। আচ্ছা, সংস্কৃতি সাম্প্রদায়িক রাজনীতির শেষ গন্তব্য হচ্ছে মানুষের ইচ্ছা, মানুষের খাদ্যাভ্যাস, মানুষের কাপড় চোপড় সব কিছুকে নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতির শেষ গন্তব্য। এটা সারা পৃথিবীতে হচ্ছে, বাংলাদেশে এটা হবে। এটা প্রশ্রয় পেলেই এটা এইভাবে বেড়ে উঠবে। প্রশ্রয়টা কারা দিচ্ছে? আমি আপনাকে বলছি যে তো আমাদের 24-এর মহান যে গণ অভ্যুত্থান, এই 24-এর মহান গণ অভ্যুত্থানের যে প্রত্যেকটা দিকের প্রত্যেকটা বড় ভালো জিনিসের কিছু কিছু লফলস থাকে। আচ্ছা, পৃথিবীতে সকল বিপ্লবের পরে একটা উগ্রবাদ, ফ্রান্সের রাজনীতিতে দেখবেন উগ্রবাদ ছড়িয়ে পড়ে। ফ্রান্স বিপ্লবের পরে, ফ্রান্স বিপ্লবের পরে, ফরাসি বিপ্লবের পর, তো এক সময় একবারে 1800 ফরাসি বিপ্লবের পরে দেখবেন যে বছর 2-3 পরে উগ্রবাদীরা একবারে ক্ষমতা দখল করে ফেলে। যিনি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাজ করতে গিয়ে ম্যাজিস্ট্রেটে ছেড়ে দিয়েছিলেন, তিনি নিজেই গিলোটিনের শিকার হন। তো এই জন্য আজকে যে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের সৌভাগ্য যে আমরা কোনো গৃহযুদ্ধের মুখোমুখি হই নাই, এক। তবে উগ্রতার যে কিছু কিছু বিষয় আছে, এটা আছে। মানে এটাকে আমি যদি বলি, আপনি যেটি বলছিলেন যে ফরাসি বিপ্লবের পরে 2-3 বছর পরে যে উগ্রবাদীরা ক্ষমতা দখল করলো, আমাদের দেশের জনগণ তো সেই দিকে অনেক বেশি সচেতন। আমি মনে করি যে নির্বাচনে তারা বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে বেছে নিয়েছে, তাদের 2/3 মেজরিটি দিয়েছে। তারা সেই জায়গাটা মানে দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারছে কিনা, এরপরেও যদি একইভাবে চলতে থাকে, আমি আপনাকে বলি পার্থক্যটা কোথায়? আমি আপনাকে বলি, এই ক্ষেত্রে এই যে এখনো যে খুব ছড়িয়ে যায় না, যেমন আপনার ভালুকার দীপু দাসের কথা মনে আছে, তাকে মেরে থেতলে মেরে পুড়িয়ে ফেলা হয়েছিল, এরপর তার লাশ পুড়িয়ে দেওয়া হয়। তারপর আরেকটা হচ্ছে যে একজন কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়। এই যে এর চেয়ে কিন্তু হিংস্রতা হতে পারে না। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে অনেকগুলো ভণ্ড নবীর আবির্ভাব হয়, একজন মহিলা ভণ্ড নবীর আবির্ভাব হয়।
তো এই যে অনেকগুলো ভণ্ড নবীর সাথে খলিফা ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু কাউকে মেরে পুড়িয়ে দেন নাই। এই যে আমি বলবো যে এটা কিভাবে মোকাবেলা করা হয়েছিল, এটা তো আমাদের সামনে আছে উদাহরণগুলি। তো এই জন্য আমি আপনাকে বলবো যে অবশ্যই এই যে সাম্প্রদায়িক উগ্রতার কাছে উগ্রতার জন্য যারা এনসিপির মতো দল আছে, জাসদ জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল আছে, বাসদ আছে, কমিউনিস্ট পার্টি আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলি আছে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে না বলে যারা বাংলাদেশে একটা উদার রাজনীতি, উদার গণতান্ত্রিক রাজনীতিকে ধারণ করে যারা বিশ্বাস করে, আমি মনে করি তারা সবাই এক কাতারে দাঁড়াতে পারেন এই রাজনীতির প্রশ্নে। এবং আমি একটা বলি যে এই যে মোরাল পুলিশিং, আপনি মোরাল পুলিশিং দেখছেন যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সময় মোরাল পুলিশিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন লোক বলছে যে কি আপা আপনার ওড়নাটা ঠিকঠাক করেন, এবং সেই লোককে যখন আবার ছেড়ে দেয় কোর্ট থেকে, তাকে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। আমি আপনাকে বলি যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই বলবো যে আপনি একটু এই বিষয়গুলিকে যে মোরাল পুলিশিং, এই যে সোশ্যাল পুলিশিং, এগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে, আমি অবশ্যই স্বীকার করব। তো এটাকে মোকাবেলা করার জন্য আইন এবং আইন প্রয়োগকারী সংস্থা দুটোই লাগবে। এবং এটাকে নিরুৎসাহিত করার জন্য আমি আপনাকে একটা কথা বলি আজকে, আচ্ছা বলুন তো যে এই যে টুপি পরা যে আমরা সবাই পরি, এটা কোথাও সুন্নত হিসাবে আছে, প্রতিষ্ঠিত আছে? আমরা মনে করি, আমি মনে করি আমরা সামাজিকভাবে এটাকে মেনে নিয়েছি, কিন্তু আসলে কোরআন হাদিস ঘাটলে আপনি হিজবুত তৌহিদ বলে একটা পার্টি আছে, তাদের নেতা সেলিম ইমাম, তিনি বলেছেন যে এই যে টুপি পরি যেটা, উনি বলেছেন যে যুদ্ধক্ষেত্রে যে শিরস্ত্রাণ, এটা পড়া ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় এই সদৃশ্য আমি ধর্মীয় আলোচনা কিছু পড়ে এই কারণে আজকে প্রথমত ধর্মীয় আলোচনা এইটাকে আমাদের যারা সাম্প্রদায়িক রাজনীতি করেন এটাকে তারা একটা সিম্বল হিসেবে নিয়েছেন, অন্যান্যরাও নিয়েছেন। তো এই জন্য আমি বলবো যে ঠিক আছে, আমি মুসলিম, এই জায়গাটা মানে সরকারের অবস্থানটাকে আপনি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট না। আমি একজন বাংলাদেশী, আমি একজন বাঙালি, আমি একজন মুসলমান। আমার বোন একই সময়ে সে একজন বাংলাদেশী, একজন বাঙালি, একজন মুসলমান মেয়ে। তো আমাদের যে শতবর্ষের সংস্কৃতি আছে, অর্ধ শতাব্দীর সংস্কৃতি আছে, আমি তাকে কেন বারণ করব? সে শাড়ি পরলে সমস্যা কি? ধন্যবাদ আপনাকে। মনিরা শারমিন, আপনি যদি এ প্রসঙ্গে বলতেন যে নির্বাচনের আগে আমরা অনেক প্রতিশ্রুতি পাই রাজনৈতিক দলগুলো থেকে, এবং জনগণ বারবার কোট আনকোট বলছি প্রতারিতই হয় অনেক সময়, কারণ সেই প্রতিশ্রুতিগুলো আমরা বিগত দিনে দেখেছি খুব কমই বাস্তবায়ন হয়, এরপরেও কিন্তু আস্থা রাখে কিছু কিছু জায়গায়। যদি বলি সংস্কৃতির জায়গাটাও কিন্তু অনেকটা আস্থা রেখেছিল। সেই জায়গাটা যেহেতু বিএনপি এখন ক্ষমতায় সরকারে, তারা কতটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারছে বলে আপনি মনে করছেন? আজকে আমি একটি প্রসঙ্গ ধরে আলোচনা করছি, সামগ্রিকভাবে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহযোগ মোশাররফ ভাইকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে দেখেন, যে প্রসঙ্গে আলোচনাটা হচ্ছে সেটা নিয়ে একটু বলি। সেটা হলো, আমি যতদূর দেখলাম সেখানকার ইউএনও বলেছে যে তৌহিদি জনতার হোক আর যেই হোক, এই মানে নৌকাবাইজটা হবে, কারোর বাধাতেই এটা বন্ধ হবে না। তো এইখানে আসলে কয়েকটা বিষয় সামনে এসছে। সেটা হচ্ছে যে নৌকাবাইজকে কেন্দ্র করে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়, মারামারি হয় প্রত্যেকবার, এবং গতবারও নাকি বন্ধ ছিল এই মারামারি হয় বলে। তো গত বছরও নৌকাবাইজ হয় নাই। তো এইবার এই তৌহিদি জনতা এরা হচ্ছে আসলে বাধা দিয়েছে এই কারণটা সামনে দিয়ে। এখন আমরা সবসময় সমস্যাটাকে অ্যাড্রেস করে আমরা পুরোপুরি সমাধানের দিকে যাই না। সেটা হচ্ছে যে এই তৌহিদি জনতা কারা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন হওয়া দরকার। যে সংস্কৃতির জায়গাতে ঠিক আছে, নৌকাবাইজ একটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী, এটা আমাদের সাংস্কৃতিক জায়গা আছে, তো নৌকাবাইজ হতে হবে,
তবে আমরা এই বারবার করে ওই যে ভাই অলরেডি উদাহরণ দিয়েছে, তৌহিদি জনতা ওই যে আসলে ইফটিজার তাকে ফুলের মালা গলায় দিয়ে কোরআন শরীফ দিয়ে তাকে বরণ করে নিয়েছে। সুতরাং এই তৌহিদি জনতা বললে যেটা হয়, এটা আপনি তো মার্ক করতে পারবেন না যে এরা কারা। তো এইটা অনেক সময় যে বিশৃঙ্খলা কারা করছে, কারা আসলে এই আমাদের এই ঐতিহ্যগুলো মানে যদি আমি বলি যে আবার এস্টাবলিশ করতে বাধা দিচ্ছে, তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে এটা নানান ধরনের অপচেষ্টা থাকতে পারে, নানান ধরনের ষড়যন্ত্র থাকতে পারে। কারণ আপনি দেখেন তৌহিদি জনতা এটা তো একটা ব্যানার, আপনি এখানে যে কেউ এটার মধ্যে ঢুকে নানান কিছু করতে পারে। কারণ এবং আমাদের তো আসলে স্থান ভেদে আপনি নিশ্চয়ই রাজনীতি করেন, আপনারা সারা দেশেরই জানেন, স্থান ভেদে কিন্তু কারা কোন মানসিকতার, কারা কোন ব্যানারে দাঁড়ায়, এটা কিন্তু একদম সুস্পষ্ট। এটি এমন নয় যে হরে ধরে এসে মানুষ দাঁড়িয়ে গেল। অবশ্যই তো আয়োজকদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে কিছু মানুষ, খুব বেশি মানুষ না, কিছু মানুষ মিলে এই নৌকা বাইচটা ঢুকতে চাচ্ছে এবং তারা এটা বলেছে যে আসলে মানে তারা প্রত্যাখ্যান করছে যে আইন শৃঙ্খলার জায়গাটা। আর আইন শৃঙ্খলা যদি অবনতি হয়ও, সেটা তো আসলে প্রশাসন আছে, পুলিশ আছে, সেটার একটা সমাধান আছে। সেটার জন্য নৌকা বাইচ বন্ধ হবে বা নৌকা ভাঙা হবে, সেটার একটা সলভ আছে, কিন্তু সেটার জন্য তো আসলে একটা খেলা এটা মানে বাদ হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই মনে করি যে এর পেছনে কারা আছে, এবং এই যে বারবার করেই ধরেন যে কারা আছে, এটার ক্ষেত্রে আপনি বললেন যে কারা স্থানীয়ভাবে এই ধরনের ঘটনা ঘটায়, এটা আমরা হয়তো জানি, বের করা তো খুবই সহজ। তাদের চিহ্নিত করে তাদের আসলে এই মানে হয় তারা যদি ওই ধরনের খুবই মারাত্মক কোনো ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে প্রথমত তাদের সতর্ক করা, অথবা তাদের যদি শাস্তিযোগ্য কোনো অপরাধ করে থাকে তাহলে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া, এইটা হচ্ছে আসলে দায়িত্ব। কারণ এই যে আমার কাছে মনে হয় যে দেখেন ইন্টারিমের সময় আমরা এই ধরনের অনেকগুলো ঘটনা দেখেছি যে তৌহিদি জনতা এই করলো, তৌহিদি জনতা ও করলো। এখন তৌহিদি জনতা আসলে কারা, এদের চিহ্নিত যদি না করে আমরা রেখে দেই, তাহলে তো ভবিষ্যতেও আবার এরা এই ধরনের ঘটনা ঘটাবে। এতে করে সংস্কৃতি এবং ধর্মটাকে মুখোমুখি দাঁড় করানো খুব সহজ হয়। অথচ আমরা কিন্তু সংস্কৃতি আমরা যারা লালন করি তারা কিন্তু ধর্মও পালন করি। তো এই জায়গাটা মুখোমুখি যে করে ফেলার যে রাজনীতিটা চলছে, এই জায়গাটা নিয়ে মানে আপনি মানে বর্তমান সরকারের পদক্ষেপকে আপনি কেমন দেখছেন? আমি কিন্তু পাশাপাশি দুটি ঘটনা উল্লেখও করেছি। আজকে যেমন ব্রাহ্মণবাড়িয়া, আজকে যেমন ইউনো গার্ডস নিয়ে বলেছেন যে হবে, ব্রাহ্মণবাড়িয়া আমরা দেখেছি ইউনো নিজে গিয়ে বলেছেন যে এই চলচ্চিত্র প্রদর্শনী হবে না। তো এটা তো মানে সরকারের ম্যানেজমেন্ট, এই বিষয়ে কি বলবো? এখানে আসলে প্রথমত এই জায়গাগুলোতে আসলে আলাদা করতে হবে। সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যেভাবে করে আমি যদি বলি যে একেবারে লিবারাল মুসলিম একটা পুরো জাতিকে আমি যদি বলি, কারণ হচ্ছে তারা একই সাথে দেখবেন যে একেবারে মধ্যবিত্ত পরিবার, আমাদের যেরকম পরিবার, আমরা সকালবেলা আমাদের বাবা মাকে আমরা দেখেছি যে তারা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মানে দেখা গেছে যে আবার রবীন্দ্রসঙ্গীতও আমাদের ঘরে বাজছে, নজরুল সঙ্গীতও বাজছে, দেশাত্মবোধক গান বাজছে। আপনি দেখবেন যে একটা কালচারাল জায়গা কিন্তু আছে আমাদের জেনারেশনে। মানে ছোটবেলায় আমরা দেখেছি যে বাবা মা শখ যে গান শেখাবে সন্তানদের, নাচ শেখাবে। তো এই জায়গাগুলোতে তো আসলে এটা তো আমাদের সংস্কৃতির অংশ। তো এটাকে কোনোভাবে ধর্মের সাথে মুখোমুখি করা আমরা কিন্তু অন্তত আমি আমাদের জেনারেশনে যদি বলি, এটা কিন্তু আমরা দেখিনি। তো এখন এসে কেন এই ঘটনাগুলো ঘটছে, এটা নিয়ে আমাদের প্রশ্ন করা দরকার। এবং যদি স্পেসিফিক করতে পারি আমরা যে আসলে কোনো এক বিশেষ গোষ্ঠী এই জায়গাগুলোতে এই ধর্ম এবং সংস্কৃতিকে মুখোমুখি করাচ্ছে, তাহলে আমাদের আসলে এখানে আমি যেটা দেখি একমাত্র উপায় হচ্ছে আমাদের একটা ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা এখানে গড়ে তুলতে হবে। এখানে তখন আসলে ওই ধর্ম এবং সংস্কৃতিকে যারা মুখোমুখি করে তারা বনাম আমরা হতে হবে, এবং আমরার মধ্যে আমাদের এখানে বিএনপি তারপর অন্যান্য যে দলগুলো সেগুলোকে ভাগাভাগি করলে হবে না, আমাদের ঐক্যবদ্ধ এফোর্ট দিতে হবে। কারণ এই কথাগুলো তো আমাদের বলতে হবে। কারণ বাংলাদেশে দেখেন আপনি শুধুমাত্র এই সমস্যা না, তো আপনি দেখেন যে 5 আগস্ট পরবর্তী সময় আরেকটা ভয়াবহ একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে এই বারবার করে 24 নাকি 24 বড় না 71 বড়, এই প্রশ্নটা আসছে মুখোমুখি দাঁড় করানো। এটা একটা কারণ আছে, আমি আপনাকে বলি। যার আসলে যে বিষয়ে ইনসিকিউরিটি, তারা আসলে সেটাকে বড় দেখাতে চায়। এখন দেখেন এনসিপির যারা জেনারেশন, আমরা আমাদের কথা যদি বলি, আমরা যদি বলি যে আওয়ামী লীগের পুরোটা সময় আমরাই তো আসলে এই মানে বইপত্র পড়া থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু পার করেছি। এবং সবচেয়ে আওয়ামী লীগের মানে যদি বলি যে ফেব্রিকেটেড হিস্ট্রি, যেটা মানে পহেলা বৈশাখ মানেও বঙ্গবন্ধু,
সেটা তো আমাদের জেনারেশনটাই আমরা দেখেছি। আপনি দেখেন যে এই যে সমাজ বই থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে সব জায়গায় আমাদের এই ইতিহাসগুলো পড়তে হয়েছে, যে ইতিহাসে কিন্তু আবার মেজর জিয়া নাই। সুতরাং কিন্তু এইটা কি প্রজন্ম মেনে নিয়েছে? অফকোর্স না, কারণ আমরা কিন্তু কি করেছি, আমরা কিন্তু বিভিন্ন ইতিহাসের অন্যান্য বইপত্র থেকে আমরা খুঁজে খুঁজে কিন্তু আসল ইতিহাস জানার চেষ্টা করেছি। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যেমন ৭১কে আমরা ধারণ করি এবং ২৪ তো হচ্ছে তার কন্টিনিউটি, আমরা সব সময় বলি আমাদের কোনো কিছুতে ইনসিকিউরিটি নাই, এই দুটাকেই আমরা ওন করি, এবং কারণ ৭১ আমাদের অস্তিত্ব, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু দেখেন এখানে ৭১ নিয়ে একটা বড় দলের তাদের হচ্ছে অস্বস্তি আছে, তারা স্বাভাবিকভাবেই চায়। আমি যদি বলি যে জামায়াতের তো একটা ঐতিহাসিক দায় আছে, এই প্রজন্মের না থাকলেও এখন যারা রাজনীতি করছে তাদের যদি আমি মানে না বলি, তাদের আগের প্রজন্মের তো একটা ঐতিহাসিক দায় আছে। সেই দায়টা আছে বলেই তারা হয়তো অনেক সময় ২৪টাকে অনেক বড় করে দেখাতে চায়। আবার ২৪-এ যেহেতু রাজনৈতিক দল হিসেবে পুরো ক্রেডিটটা আসলে বিএনপি নিতে পারে না, এবং তারা যেহেতু একটা গণঅভ্যুত্থানের সময় অনেকখানি অস্বীকারও করেছে যে আমরা এটার সাথে নাই বা আমরা পেছনে আছি, ফুল কৌশল। কিন্তু দেখেন রাজনৈতিক দল, আপনি দেখেন, বাট আপনি কি দেখেননি যে ছাত্র দল, এরপরে যুব দল, সবাই ছিল, শুধু ছাত্র দল যুব দল না। শোনেন, এখানে শুধু ছাত্র দল যুব দল না, বিএনপি থেকে শুরু করে এখানে যদি বলি জামায়াত, শিবির এবং ডানপন্থী পুরো ঘরানা, মাদ্রাসা স্টুডেন্টরা পর্যন্ত এখানে এসেছিল। সুতরাং এই ক্ষেত্রে দেখা গেছে যে যেহেতু দল হিসেবে ফুললি এটার একক অথরিটি বিএনপির নাই, স্বাভাবিক, এবং এই কারণে ২৪টাকে অনেক সময় তারা আসলে যেহেতু ফুললি ওন করতে পারে না, এবং এটার তো আসলে অনেক মানে স্টেক হোল্ডার আছে। এনসিপি যদি নাও বলি, এনসিপির একাংশ প্লাস আমি যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, যেহেতু এটা সোজা বাংলা ছাত্র জনতা, এইটাই তো আমি বললাম, তার মানে এক্স্যাক্টলি এই যে ফুল ক্রেডিট যেহেতু রাজনৈতিক দলের ফুল ক্রেডিট না, এইখানে হচ্ছে এই ক্ষেত্রে হলো বিএনপির একটা অস্বস্তি আছে, আমি যেটা দেখি আমার জায়গা থেকে। সুতরাং এই কারণেই আসলে বারবার করে ৭১ আর ২৪ হচ্ছে মুখোমুখি করার একটা আমরা দেখছি। ধন্যবাদ আপনাকে মোশাররফ আহমেদ ঠাকুর। আপনাদের এই যে ক্রেডিটটা কেন নিতে হবে? আমি যদি মনিরা শারমিনের, আমি তো মনে করি কোনো ক্রেডিটের সমস্যা নেই, কারণ ৭১-এর যে জিনিসটা ছিল এটার নাম ছিল জনযুদ্ধ। ৭১-এর জিনিসটার নামও জনযুদ্ধ। ৭১-এর ক্রেডিট, ৭১-এর মালিকানা যারা দাবি করে এসে ২৩শে ডিসেম্বর, ১৬ই ডিসেম্বর বাংলাদেশে আত্মসমর্পণ অনুষ্ঠান হলো, ২৩শে ডিসেম্বর তাজউদ্দিন গভর্নমেন্ট তারা বাংলাদেশে আসলেন, তাজউদ্দিন সৈয়দ নজরুল ইসলামেরা বাংলাদেশে এসে বসলেন এবং জেনারেল অরোরার কাছ থেকে তারা ক্ষমতা গ্রহণ করলেন। কারণ জেনারেল অরোরার ক্ষমতা গ্রহণের কারণটা আমি বলি, আমার একজন বেঁচে আছেন, একজন বেঁচে নাই। একজনের নাম হচ্ছে আইয়ুব রেজা চৌধুরী, কমিউনিস্ট পার্টি করতেন, আরেকজন হচ্ছেন অধ্যাপক মাহবুবুল্লাহ, যার ভাইয়ের নাম হচ্ছে মাহফুজুল্লাহ। তো মাহবুবুল্লাহ স্যার বললেন যে তারা পুরো 69-এর যে আইয়ুব খানকে পিটানোর দায়ে তাদের মার্শাল কোর্টে বিচার হয় এবং তারা পুরো মুক্তিযুদ্ধের সময়টাতেই জেলে ছিলেন। তো 17ই ডিসেম্বর যখন সব বন্দিরা চিৎকার করছে, তখন ওইখানকার লাইব্রেরিয়ান জেনারেল অরোরার কাছে গিয়ে পৌঁছান এবং জেনারেল অরোরা এই ফুলস্কেপ কাগজের অর্ধেকটাতে ছিঁড়ে লিখে দেন তিনি, রিলিজড অল পলিটিক্যাল প্রিজনার্স ইমিডিয়েটলি। এবং এইটাকে ফাইল বেস করে ডিআইজি প্রিজন, আইজি তো ওয়েস্ট পাকিস্তান, ডিআইজি প্রিজন তিনি একটা নোট বের করেন, লিখে পলিটিক্যাল প্রিজনার্সদেরকে আলাদা করে তাদেরকে মুক্তি দেন। কারণ ওই সময় এই ২৪-এর গণঅভ্যুত্থানের সময় যেমন সমস্ত ক্রিমিনাল এখনো ৩০০ জনের মতো বাইরে আছে, তো এইরকম এরা বেরিয়ে যেতে চাচ্ছিলেন। তো আমার কথাটা হচ্ছে যে এই জনযুদ্ধের মালিকানা তো ৮ দিন পর এসে তারা ক্ষমতা গ্রহণ করেন এবং শেখ মুজিব লন্ডন থেকে এসে পুরো মুক্তিযুদ্ধের ভাগ্য বিধাতা হয়ে যান এবং তিনি পুরো সিস্টেম যে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার জারি করে তিনি তাজউদ্দিন এবং নজরুলকে একবার লাত্তি দিয়ে বের করে দেন, প্রেসিডেন্ট এবং
প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রিত্ব থেকে। তিনি তার সাথে নিয়ে আবু সাইদ চৌধুরীকে প্রেসিডেন্ট বানিয়ে দেন, নিজে প্রধানমন্ত্রী হয়ে যান, যাতে তাজউদ্দিন এবং নজরুল ইসলামকে সিন আউট করে দেওয়া যায়। আচ্ছা, তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই জায়গাটাতে আপনার আমার মনে হয় না বিএনপির এই অস্বস্তিতে ভোগার কারণ আছে, কারণ বিএনপির সামনে হিস্ট্রিটা আছে। এই হিস্ট্রিটা না না আমি বিএনপির দায় হবে কেন? বিএনপি যে দায় মনে করে না। আমি বলতেছি যে এই ইয়াতে আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে দখল করে এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে গিয়ে আজকে শেখ মুজিবের মূর্তির মাথায় পেচ্ছাপ করেছে মানুষ। হাসিনা আর তার জীবদ্দশায় কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে পারবে না। আমি বলছি, আমি যাদেরকে দেখেছি, মার্কুসের নাম শুনেছি, আমার জীবদ্দশায় ইরানের রেজা শাহ পাহলভি, তারপর মার্কুস, যারা ওই সময় 80-90-এর দশক এরপরে আরব বিপ্লবের সময় যারা বিতাড়িত হয়েছে, হোসনি মোবারক, এরা কেউই দেখবেন কেউ ফিরে আসতে পারে নাই। মার্কুস তার জীবদ্দশায় ফিরে আসতে পারে নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইটা বিএনপির কোনো সমস্যা না। বিএনপি মনে করে যে এটাই ছাত্র গণ অভ্যুত্থান 24-এরটা, এই গণ অভ্যুত্থানের মালিকানা। যেমন 69 কোনো সমস্যা নেই, 69 কিন্তু একটা বিশাল অভ্যুত্থান। যেমন 90 নিয়ে কেউ কোনো সমস্যা নাই। 90-এর যে আনন্দ মানুষের, আপনি যদি 6 ডিসেম্বরের কোনো ছবি দেখেন, যে ঢাকা শহরের শত শত হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ রাস্তায় 90-এর 6 ডিসেম্বর, এরশাদ যেদিন রিজাইন করলেন। তো এই দিক থেকে প্রত্যেকটা মুভমেন্টেরই এই জনগণের অংশগ্রহণ, এটাকে ছোট করে দেখার কোনো কারণে একটার থেকে আরেকটা বড়। তো প্রত্যেকটার সময় বড়। তো এই জন্য আমি আপনাকে বলছি যে 24-এর গণ অভ্যুত্থানকে নিয়ে যারা মালিকানা দাবি করবেন এবং এইটাকে ইয়ার মতো 71-এর মতো যারা বিক্রি করতে যাবেন, এই চেতনা বিক্রি করতে যাওয়াটা কিন্তু মহা সমস্যা হবে ইতিহাসে, এবং এটার দায়টা অনেক বড় করে শোধ করতে হয়। আচ্ছা, তো আমি আজকে আপনার এই সেগমেন্টে এইভাবে বলবো যে অবশ্যই আমাকে করতে হবে, আমাকে নৌকা বাইচে ধর্মের কোনো অবমাননা হয় না। আচ্ছা, নৌকা বাইচে ধর্মের কোনো অবমাননা হয় না। আর বাংলাদেশে 1000 বছর ধরে 500 বছর ধরে 700 বছর ধরে যেসব সংস্কৃতি আছে, এগুলি চলমান থাকবে, এগুলি ধর্মের সাথে সাংঘর্ষিক না। এবং এই অঞ্চলে আরেকটা ছোট একটা জিনিস ধরি, এই অঞ্চলে যারা মুসলমান এখানে ব্যাপ্তি হয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আপনি দেখবেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, আপনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, এরা সবাই সুফি সাধক। এরা সবাই যুদ্ধ করে এই অঞ্চলে ছোট ছোট যুদ্ধ করে এই এলাকায় ইসলাম তৈরি করে, ইসলাম প্রচার করেছেন। এবং এদের কাছে আপনি দেখবেন যে যদি মুসলমানরা জোর করে কেউ এখানে মুসলমান বানাইতো, তাইলে দিল্লি এবং দিল্লির আশপাশে সবচেয়ে বেশি মুসলমান হওয়ার কথা ছিল ভারতের মধ্যে। কিন্তু আপনি দেখবেন দিল্লির থেকে অনেক প্রান্তিক লেভেলে যেসব মানুষ পিঠ দেয়ালে ঠেকে গেছিল ব্রাহ্মণ্যবাদের কাছে, হিন্দুত্ববাদ না কিন্তু শব্দটি ব্রাহ্মণ্যবাদের কাছে, যখন এদের মানবিক মর্যাদা, মানবিক অস্তিত্ব বলে কিছু ছিল না, তখন ওই মানুষগুলি মুসলমান হয়েছে। তো এই জন্য এখানে সুফি সাধকদের দ্বারা এখানে বেশিরভাগ মানুষ মুসলমান হচ্ছে, এবং এদের মধ্যে একটা আরাবিয়ান সংস্কৃতি থেকে একটা আলাদা, পাকিস্তান থেকে আলাদা একটা মুসলমানের একটা, আপনি বলছিলেন একটা লিবারেল আইডিয়া করতে গিয়ে বা ক্রেডিট বাজির যে আলোচনা আমরা ছিলাম, এটি করতে গিয়ে যেমন যে পরিণতি হয়েছে বা এই সতর্ক হয়ে যাওয়ার যে ব্যাপারটা আপনি বললেন, আজকে হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কায়ুমের, তারা চেষ্টা করেছিলেন একটি দুর্নীতি বিরোধী গণসমাবেশ পালনের অনুমতি চেয়েছিলেন, সেই অনুমতিটাও রাষ্ট্র দেয়নি। এই ব্যাপারটা আমি এক্স্যাক্টলি জানি না রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে কতটুকু নেই বা সমস্যা হবে একটা সমাবেশ করলে। এটা কি সমস্যা? এনসিপি 2টা সমাবেশ করলে বা অন্যান্যরা 2-4টা সমাবেশ করলে, গভর্নমেন্টের মাত্র 6 মাস, এখানে 2টা বড় সমাবেশ করলে কি হতে পারে? কিছুই হয় না। আমি মনে করি যে এইগুলো হতে দেওয়া উচিত। মানুষের মনের মধ্যে অনেক কথা আছে, জমেছে 6 মাসে।
এই কথাগুলি প্রকাশ হতে দেওয়া উচিত জি। আমি মনে করি। জি। এবং আপনাকে আরেকটা ছোট কথা বলি, যে আমার সংস্কৃতি অঙ্গনের কথা বলি, সেটা হচ্ছে যে ইন্ডিয়ায় দেখবেন যে বিভিন্ন সিনেমায় যে কখনো শোল সিনেমাতে দেখবেন যে স্পিকারকে এসে মাথায় ঠেকিয়ে গুলি করে দেয়। এই যে ক্ষোভ, প্রশমন, নিরসন, প্রশমিত একটা পুলিশ, দুর্নীতিবাজ পুলিশকে একেবারে জনগণ পিটাইয়া একবার ধুম মায়েরা ফেলে। তো এইটা প্রশমন, উত্তেজনার প্রশমন, তার রাগ প্রশমিত হয়ে যায়। ইন্ডিয়ান একটা পলিসি এটা। তো আমি মনে করি মানুষের কথা যখনই কেউ বলে তখন সে বলে আমার কথাটা তো প্রকাশিত হয়েছে, গভর্নমেন্টের কাছে গেছে, তার রাগটা কমেছে। আমরা শুনছিলাম মোশাররফ আহমেদ ঠাকুরকে। মুনিরা শারমিন, আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলেন, এরপর আমরা পরের প্রশ্নে যাব আর কি। প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে যে এই কোনোভাবেই ধর্ম এবং সংস্কৃতিকে তো আসলে মুখোমুখি করার মানে এই প্রচেষ্টা যারাই করবে বা তাদের তো আসলে স্বাভাবিকভাবেই সামাজিকভাবে আসলে তাদের এক ধরনের সাধারণ মানুষের কাছ থেকে এটা প্রত্যাখ্যাত হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে যে এই জায়গাটা যাতে তৈরিই না হয় সেরকম একটা সিচুয়েশন তৈরি করা। কিন্তু দেখেন আমরা সরকারের থেকে আসলে কতখানি দায়িত্বশীল বিষয়ে পাচ্ছি বা কথাবার্তা পাচ্ছি। দেখেন আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ উনি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া এলাকাটাই এরকম, ওখানে নাচ গান সিনেমা বহু বছর ধরে নিষিদ্ধের মতো, ওখানের পরিস্থিতি আলাদা। তাহলে ব্রাহ্মণবাড়িয়া তো বাংলাদেশের বাইরে না, এবং ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি আলাদা, ওখানে আসলে নাচ গান করা যাবে না, এটা খুবই দুঃখজনক কথা যখন আসলে একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন। এবং দেখেন কিছুদিন আগে একটা সিনেমা দেখানো নিয়ে কি একটা পরিস্থিতি তৈরি হলো। তো সুতরাং এই জায়গায় মানে এই যে সংস্কৃতিকে কোনো না কোনোভাবে আসলে একটা মানে সংস্কৃতির সাথে যুক্ত যারা তাদেরও তো ডিমোটিভেটেড করা হচ্ছে এর মাধ্যমে। তাহলে কি বাংলাদেশে মানে আসলে কি কায়েম করতে চাচ্ছি আমরা, এটা একটা বড় প্রশ্ন। এবং সেটাতে কি আবার সরকারের কোনো ইন্ধন আছে কিনা, কোনো গুপ্ত ইন্ধন আছে কিনা, এটাও কিন্তু আমাদের প্রশ্ন আসে। এবং সরকার কিন্তু এভাবে করে ব্যাপারটা ডিল করার কথা ছিল না, এটা আরো স্ট্রংলি ডিল করার কথা ছিল। এবং সংস্কৃতি যাতে হয় এবং ধর্ম যাতে ধর্মের জায়গায় থাকে, এরকম একটা জায়গা তৈরি করা কিন্তু সরকারের দায়িত্ব। জি, গতকালকে নতুন 4জন মন্ত্রী এবং 2জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। কিছু রদবদল হয়েছে আমরা দেখেছি। আজকে সেই রদবদলের অনুযায়ী আজকে তথ্যমন্ত্রী পদত্যাগ করেছেন, তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন। এখানে এসেছেন নতুন এক মুখ এবং অন্যান্য জায়গায় আমরা দেখেছি। এই রদবদলটাকে আপনি কেমন দেখছেন? কারণ 6 মাস পরে একটি সরকারের মন্ত্রিসভার রদবদল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে আসলে তারা কতটুকু পর্যালোচনা করলো গত 6 মাস। আপনার কি মনে হয়? না মানে এই রদবদল দেখে আমার খুব বেশি মনে হয় নাই যে পর্যালোচনা প্রসূত কোনো রদবদল এটা হয়েছে। কারণ আমরা দেখলাম যে মহামান্য রাষ্ট্রপতি বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনার জায়গায় হচ্ছে দায়িত্ব পেয়েছেন হলো ডক্টর মঈন খান। তো উনি দায়িত্ব পাওয়া এটা ঠিক আছে, যে ওই মন্ত্রণালয়টা কাকে দেয়া হলো সেটা ঠিক আছে। কিন্তু এখানে এর পরবর্তীতে আমরা দেখলাম তথ্য মন্ত্রণালয় দেওয়া হলো আন্দালিব রহমান পার্থ উনাকে। তারপরে এই যে আরো যেই জায়গাগুলোতে রদবদল করা হলো, এটা তো রদবদল না, এটা নতুন দায়িত্ব আমি যেটা বলতে পারি। এবং রদবদল বলতে তথ্য মন্ত্রণালয় তো আগে যিনি ছিলেন তথ্য মন্ত্রণালয়ে, আমি জানি না আসলে যে ওখানে আসলে কি সমস্যা ছিল, এটা হয়তো ইন্টারনাল কিছু একটা হতে পারে। কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যাকে দেয়া হলো তার কাছ থেকে আসলে আমাদের প্রত্যাশা। এবং স্বাভাবিকভাবেই এরকম আমরা বলছি না, নেটিজেনরা অনেকেই বলছে, অনলাইনে নিন্দুকেরা বলে যে তথ্য মন্ত্রণালয় আবার এমন একজনকেই দেয়া হলো যিনি আবার মানে ধরেন আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ পরিবারের মানে জামাই আর কি, মেয়ের জামাই হলো। তিনি তো আওয়ামী সময়ে যে পরিমাণ ভোকাল ছিলেন, যে পরিমাণ কথা বলেছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে। এখন বিষয়টা হচ্ছে যে অবশ্যই ভোকাল ছিলেন, কিন্তু আবার দেখা গেছে যে আমরা এরকমও শুনেছি যে নেগোসিয়েশনের একটা রাজনীতি। এবং ওই সময় তো আসলে দেখা গেছে যে আওয়ামী লীগের যেই ধরনের তারা যেভাবে করে বিরোধী দলের উপর দমনপীড়ন করেছে, কেউই আসলে বাসায় থাকতে পারে নাই, নিজের বাড়িতে থাকতে পারে নাই, হামলা মামলার মধ্যে দিয়ে গেছে। সেই জায়গা থেকে খানিকটা তো
লিভারেজ উনি পেয়েছে এবং যেভাবে করে জ্বালানি মন্ত্রণালয় জুলাই বলেন আন্দোলনের সময় এবং কিন্তু যেভাবে তিনি গ্রেফতার হয়েছিলেন। হ্যাঁ, জ্বালানি মন্ত্রণালয় থেকে শুরু করে যেভাবে বিভিন্ন রকম নেগোসিয়েশনের নানান ধরনের ব্যবসা বাণিজ্য ওনার টিকে ছিল, তো সুতরাং সেই জায়গা থেকে আমি বলতে পারি যে একটা খুব খারাপ অবস্থার মধ্যে ছিলেন না। এবং জুলাই গণ অভ্যুত্থানে দেখা গেছে যে এটা নিয়েও আসলে আমি জানি না বিএনপিরই যারা তাদের অনেকের মধ্যে নানান মন্তব্য আছে যে উনি আসলে কেন শেষ মুহূর্তে আবার গেছেন। সেই বিতর্ক বাদ দিলেও আমি যেটা মনে করি যে রদবদলের যেভাবে করে প্রয়োজন ছিল, ধরেন আমার স্বাস্থ্য মন্ত্রণালয় এই যে হামের এই ধরনের একটা ঘটনা ঘটলো, এতগুলো শিশুর মৃত্যু হলো, এখানে কি আসলে আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছি কিনা? এই অন্তর্বর্তী সরকার দায়ী এবং আগের দুই সরকার না, এটা তো কোনোভাবেই আপনি বলতে পারেন না। ধরেন যেটাই ধরেন বিএনপি সরকারের একটা রোগ হয়েছে, সেটা হচ্ছে উত্তরাধিকার রোগ। হ্যাঁ, ধরেন যে জিনিসটাই আসলে তারা ডিল করতে ব্যর্থ হয়, ধরেন এই জ্বালানি সংকট থেকে শুরু করে এই হাম বলেন সবকিছুই, যেটাই আসলে তারা ডিল করতে ব্যর্থ হয় সেটাই তারা বলেন যে তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এখন এই উত্তরাধিকার রোগ থেকে তো আসলে বের হয়ে আসতে হবে। ধরেন এই চুক্তির কথা, এই চুক্তি হচ্ছে মার্কিন চুক্তির কথা, ওনারা বলেন এটাও নাকি তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কিন্তু আমরা জানি যে এই চুক্তিটা পরবর্তীতে ওনারা যদি বাতিল করতে চাইতেন, এটা তো একটা সময়সীমা ছিল নতুন সরকারের জন্য, তো সেটা তো ওনারা বাতিল করেন নাই। তো এটা দায় এড়ানোর রাজনীতি আসলে করা যাবে না। এখন ইভেন আপনার খেয়াল থাকার কথা, রিসেন্টলি গত 2 দিন আগে একটা রিপোর্ট হয়েছে যে বাংলাদেশের যে সরকারি হাসপাতালগুলো, 7টা হাসপাতাল নিয়ে একটা রিপোর্ট করেছে চ্যানেল 24 বোধহয়। তো সেখানে বলা হচ্ছে যে কিভাবে করে আসলে এই যে গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা, এই জায়গাগুলো ধরেন কিডনির অসুবিধা, তারপরে হার্টের রুগীরা যখন আসলে চিকিৎসা নিতে যায় তখন এই জেলা হাসপাতালগুলো থেকে বিভাগীয় শহরগুলোতে রেফার করে, অথচ জেলা হাসপাতালগুলোতে এই আইসিইউ থেকে শুরু করে সমস্ত কিছুই সুবিধা আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে প্রকল্পগুলো যখন নেওয়া হয়, প্রকল্পের পরে এই যন্ত্রপাতি কেনা পর্যন্ত সেটার খোঁজ খবর আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় নেয়। এর পরবর্তীতে দেখা যায় যে এই কেনাকাটা যে হলো যন্ত্রপাতি, তারপর সেটা প্যাকেট খুললো নাকি খুললো না, সেটা ইউজ হচ্ছে কি হচ্ছে না, সেটার জন্য জনবল লাগবে কি লাগবে না, সেই জিনিসগুলো কিন্তু খোঁজ খবর রাখে না। আশপাশে যে প্রাইভেট হসপিটালগুলো থাকে, এক্স্যাক্টলি, তাদের একটা সিন্ডিকেট আছে, তাদের একটা সিন্ডিকেট থাকে যে এই যে একটু বেশি দামে আসলে চিকিৎসার জন্য তারা টেস্টের জন্য পাশে প্রাইভেট হসপিটালগুলোতে পাঠায়। এখন দেখেন আলটিমেটলি আমার সাধারণ মানুষ এটার জন্য ভুক্তভোগী হচ্ছে। তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় কি সেটার জন্য জবাবদিহিতা আমরা আনতে পেরেছি? আনতে কিন্তু পারি নাই। এরকম আরো কিছু মন্ত্রণালয় আছে। দেখেন আপনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, উনি তো যথেষ্ট রকম বিতর্কিত কাজ অলরেডি করেছেন। এই জায়গা থেকে এই মীর শাহে আলম, তিনি তার পারিবারিকভাবে তার একটা রোগ আছে যে উনি নামকরণ করেন, এটা ওনার রোগ। সরকারি অনেক কাজকর্মেও দেখা গেছে যে প্রধানমন্ত্রী থামিয়ে দিয়েছেন, কিন্তু উনি যে কাজগুলো করলেন, এবং উনি তো একটা স্বার্থের দ্বন্দ্ব আছে ওনার ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠান, যেটার দায়িত্বে উনি ছিলেন, পরবর্তীতে উনি ছেড়ে দিয়েছেন, ওনার ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে এই যে যত ধরনের টেন্ডার সবগুলো নিয়ে উনি হচ্ছে শিবগঞ্জে নিচ্ছেন। তো এই যদি হয় অবস্থা, তাহলে উনার জায়গা থেকে আসলে কি মূল্যায়ন হলো, উনার এই মন্ত্রণালয়ে আসলে কি হলো, এরকম তো বেশ। এবং আপনি আরেকটা দেখেন, আমাদের যোগাযোগ মন্ত্রী, 3টা মন্ত্রণালয়, একেবারে সড়ক, নৌ এবং এই পুরোটা সেতু, রেল, হ্যাঁ, এই পুরোটা হচ্ছে একজনকে দিয়ে দেওয়া আছে। তাহলে এই মানে এই এত শুধু আমার মনে হয় যে এই জনাব শেখ রবিউল আলম, উনার বোধহয় এই এক পিঙ্ক বাসের উদ্বোধন ছাড়া উনার মনে হয় এখন পর্যন্ত উনার ক্যারিয়ারে কোনো ধরনের অর্জন নাই। কারণ উনি তো ঈদযাত্রা তো উনি উনার বয়ানে বলেন যে খুব সুন্দর এবং শান্তিপূর্ণ হচ্ছে, কিন্তু ঈদযাত্রা তো সত্যিকার অর্থে শান্তিপূর্ণ হয়নি। আমরা দেখেছি যে লঞ্চ দুর্ঘটনা, আমরা দেখেছি বাস দুর্ঘটনা, এবং এইখানে তো আসলে এই জায়গা থেকে দেখা গেছে যে উনি পরবর্তীতে যখন এই দুর্ঘটনাগুলো ঘটেছে, এটার জন্য ওনার দুঃখ প্রকাশও ওনাকে দেখা গেছে হাসতে হাসতে করেছে। এই ধরনের অদায়িত্বশীল আচরণ করেছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই রোগটা বোধহয় হয়, আমরা ওনার আওয়ামী লীগের আমলেও দেখেছি। তো এই দেখেন এতগুলো আমি উদাহরণ দিলাম যে এই মন্ত্রণালয়গুলোতে তো আসলে রদবদল প্রয়োজন ছিল। তাহলে পুনর্মূল্যায়ন আসলে কেমন হলো? ঠাকুরকে শুনি, ঠাকুর ভাই, এই যে রদবদল হলো, মনিরা শারমিন কিন্তু ধরে ধরে বললেন যে এই মন্ত্রণালয়গুলো নিয়ে গত 6 মাসে যে আলোচনা হয়েছে, যে অভিযোগগুলো সামনে এসেছে, সেই জায়গাটায় আমরা কোনো রদবদল বা পরিবর্তন না দেখে আমরা দেখলাম সাধারণত আমাদের দৃষ্টিতে যে মন্ত্রণালয়ে কোনো ত্রুটি দেখিনি বা সামনে আসেনি সেভাবে, সেই জায়গাটায় আসলে এই রদবদলগুলো কিসের ভিত্তিতে হয়? গত 6 মাসের পর্যালোচনা না? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের যে কনস্টিটিউশন এবং রীতিনীতি, কাস্টমস, এখানে হচ্ছে প্রধানমন্ত্রী
মন্ত্রী পরিষদ গঠনের ক্ষেত্রে, পুনর্গঠনের ক্ষেত্রে, রদবদলের ক্ষেত্রে এটা অ্যাবসলিউটলি উনার কাছে সমর্পিত। আচ্ছা, এই জায়গাটা পরিবর্তন এই জায়গাটা ব্রিটেনও এইরকম, অস্ট্রেলিয়া, কানাডা এইরকমই। আচ্ছা, এই জায়গাটা মানে মন্ত্রী পরিষদ গঠন, পুনর্গঠন, এই জায়গাটা। তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী কি মনে করেছেন, কিভাবে কি মূল্যায়ন করেছেন। তবে সেই ক্ষেত্রে যেটা আপনি বললেন যে আমরা যে মন্ত্রণালয়ে কোনো দোষ দেখি নাই, যেমন তথ্য মন্ত্রণালয়ে বেসিক্যালি তেমন কোনো দোষ আমাদের কাছে আসে নাই। তথ্য মন্ত্রণালয়ে বরঞ্চ আমরা খেলাটা দেখেছি, ওয়ার্ল্ড কাপ খেলা দেখেছি, বরঞ্চ বিনামূল্যে তো বটেই, আরও গভর্নমেন্ট কিছু ওয়ার্ল্ড কাপ দিয়ে আর্ন করেছে। তো সেই ক্ষেত্রে অন্যান্য বছর প্রায় 100, কোনো বছর 100 কোটি, কোনো বছর 200 কোটি টাকা সরকার খরচ করত ওয়ার্ল্ড কাপ দেখানোর জন্য। তো এইটা কারা কিভাবে খরচ করত এটা অনেকেই জানে, এখন পুরাতন বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই। জহিরুদ্দিন স্বপনকে নিয়ে একটা স্বস্তি ছিল সবার যে 90-এর গণ অভ্যুত্থানের একজন সামনের সারির নেতা ছিলেন তিনি, 90-এর গণ অভ্যুত্থানে, এবং 90-এর গণ অভ্যুত্থানের সামনের সারির নেতা থাকার কারণে ওই সময়ের 5 বছর উনারতে 90-এ ধরেন 1985, এইদিকে 1995 পর্যন্ত যারা পড়াশোনা করেছেন, এই 10 বছর ব্যাপী যারা পড়াশোনা করেছেন, এদের সাথে তার একটা অ্যালাই ছিল, একটা সংযোগ ছিল। এই জায়গাটা হচ্ছে স্বস্তির বিষয়। সাংবাদিকদের সাথে একটা যোগাযোগ ছিল সবার সাথে। তো এখন দেখা যাক, আন্দালিব রহমান পার্থকে শেখ হেলালের জামাতা হিসাবে উনি শুধু শ্বশুরবাড়িকে তথ্য না দিলেই হলো, আমরা এতে খুশি। যদি উনি শ্বশুরবাড়িকে তথ্য না দেন, তবে উনি এই ইতিপূর্বে শ্বশুরবাড়িকে তথ্য দেন নাই বলে প্রমাণিত। প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই বিষয়ে সন্তুষ্ট হয়েছেন, এই জন্য তাকে তথ্যমন্ত্রী দিয়েছেন। এবং অন্যান্য মন্ত্রী যারা আছে, যেমন সে ধরুন মঈন খান, এর আগেও বিশ্বস্ততার সাথে উনি দায়িত্ব পালন করেছেন 2 আমলে, ম্যাডামের প্রথম এই 91 থেকে 95, মঈন খান অত্যন্ত দৃঢ়তার সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো বড় মন্ত্রণালয় চালিয়েছেন তার প্রতিমন্ত্রী হিসেবে। তারপর 2001 থেকে 6 পর্যন্ত তিনি প্রথমে তথ্যমন্ত্রী ছিলেন, এরপরে বিজ্ঞান প্রযুক্তি ও আইসিটি মিনিস্ট্রি, এটা উনি চালিয়েছেন অত্যন্ত সফলতার সাথে। মনিরা শারমিন যে মন্ত্রণালয়গুলোর কথা বললেন, যে স্বাস্থ্যের কথা বললেন, শিক্ষা নিয়েও আমরা দেখলাম আন্দোলন হয়েছে, একজন প্রতিমন্ত্রী শাহ আলম সাহেবের কথা বললেন, এই জায়গাগুলোতে মানে এখনো বোধহয় এই জায়গাগুলি আমার মনে হয় যে মন্ত্রিসভার রদবদল যেটা, এটা কিন্তু একবার চলমান প্রক্রিয়া, এবং রদবদলের ক্ষেত্রে কিন্তু কারো নতুন করে কোনো শপথ নিতে হয় না। এটা জানেন কেন, যে এই মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়, এক্ষেত্রে কোনো নতুন করে শপথের কোনো প্রয়োজন হয় না। তো এটা হয়তো প্রধানমন্ত্রী, আমি মনে করি যে আমাদের খুব তরুণ উদীয়মান যারা আছেন, আমরা রিয়েলি এদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। আমরা অনেকে মনে করেন যে এটাকে কিভাবে দেখেন, আমি মনে করি এদের সাথে একজন যে সিনিয়র ভাইয়ের, যেমন একটা সিনিয়র ভাইকে কিন্তু আমাদের ছোট ভাইয়ের একটু ভয়ও করে, শাসনের অধিকার আছে, তো ঠিক তেমনি এদের সাথে একটা শ্রদ্ধা, ভালোবাসা সব মিলিয়ে একটা যে সম্পর্ক, এদেরকে আমরা সামনে রেখে আমাদের দল আন্দোলন করছে, ছাত্র দল সব আন্দোলন করছে, বাট ওদের নেতৃত্বটা মেনেই তো আমরা করেছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে এদের সাথে একটা শ্রদ্ধার সম্পর্ক আছে, স্নেহের সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক আছে, এই সব মিলিয়ে একটা অদ্ভুত সম্পর্ক এনসিপির সাথে কাজ করে। আচ্ছা, তা আমি মনে করি এদের যে আলোচনাটা গভর্নমেন্ট অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে। আচ্ছা, একটি তথ্য বলি, সংসদীয় কমিটিতে সভাপতি দেওয়ার কথা ছিল বিরোধী দল থেকে, সেটা দিচ্ছে না সম্ভবত বিএনপি। না, সেটা যদি আমি বলতেছি, এটা দেওয়া না দেওয়ার প্রশ্নটা এখন আসে। আচ্ছা, যদি জুলাই সনদে, যেমন ধরুন জুলাই সনদে আছে ডেপুটি স্পিকার অপোজিশন থেকে হবেন, ডেপুটি স্পিকার অপোজিশন থেকে দেওয়ার বিএনপি প্রস্তাব করেছিল, তারা নেন নাই। তো এখন সেই ক্ষেত্রে যে যদি এখন আমি বলতেছি জুলাই সনদ বিএনপি যেটা বাস্তবায়ন করবে, সেইটুকুনের পরে যে কোনো সংসদীয় কমিটি যে কোনো সময় পুনর্গঠন করা যায়, আবার রিফর্ম করা যায়, তো সেই ক্ষেত্রে পুনর্গঠনের ক্ষেত্রে হয়তো আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন যদি আসে, ওয়েল, না আসলেও পুনর্গঠন হতে পারে। ধন্যবাদ আপনাকে মোশাররফ আহমেদ ঠাকুর, ধন্যবাদ মনিরা শারমিন আপনাকেও। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময় নতুন কোনো অতিথি নিয়ে, আলোচনা হবে নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।